আজকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আইএসএফ এর কর্মী ভাই বন্ধুরা যারা যেভাবে এবারে 2026-এর লড়াই আপনারা দেখেছেন যে আমরা যারা আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলাম পশ্চিম বাংলায় আমরা কিন্তু লড়াই করেছি, আমাদের সাথে মানুষ ছিল, কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো চক্রান্তে হয়তো আমরা হেরেছি। তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, নওশাদ ভাই গতবারেও 2021-এ ভাঙড় থেকে জিতেছিল, 2026-ও জিতেছে। কিছুটা লড়াই আমাদের খুব টাফ লড়াই ছিল ভাঙড়ে। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যিনি ভাঙড়ের মাটিতে এসে একজন কুখ্যাত ক্রিমিনাল, যার গোটা বাংলায় যার নাম শুনেছেন যে বাচ্চোর হিসাবে, যার নাম গোটা বাংলায় রেখেছিল। আপনারা জানেন যে গোটা বাংলায় বিখ্যাত মাচ্চোর হিসাবে নাম উঠে এসেছে শওকত মোল্লা। সেই শওকত মোল্লার বিধানসভায় আমি লড়েছি এবারে। আপনাদের মনে রাখতে হবে, বিয়ারুল ভাই এখানে হাড়োয়ায় লড়াই করেছে, অনেক প্রোগ্রাম আমি দেখেছি, কিন্তু আমাদের লড়াইটা আবার অন্য লড়াই। হাড়োয়ায় একটা পয়সার লড়াই, মিনেখাতে একটা পরিস্থিতির উপরে লড়াই, ভাঙড়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই, ক্যানিং পূর্ব বিধানসভায় একটা পরিস্থিতির উপরে লড়াই হয়েছে। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আমি দীর্ঘদিন ধরে আমি তৃণমূল দলটা করে এসেছি। আমি কেন হঠাৎ আইএসএফে গেলাম সেটা অনেকের প্রশ্ন আছে। যারা মূল হয়তো সুবিধাবাদী লোক, কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমি যে দলটা করি জীবন বাজি রেখে, আমি মৃত্যুর ভয় করি না, আমি লড়াই করি সেই পার্টির নীতি আদর্শের উপরে ভরসা করে। আমার লড়াই সংগ্রাম সম্পূর্ণভাবে পার্টির নির্দেশকে ফলো করে। আপনারা জানবেন যে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধানসভায় লড়াই করে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলাম। 2011 সালে আমার দলের লোক আমাকে হারিয়ে দিয়েছে, সামান্য ভোটে আমি হেরে গেছিলাম। তারপরে আপনারা দেখবেন যে এখনো পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনবারে ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখনো আমি রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। হয়তো অনেকে প্রশ্ন করবে যে আপনি কিভাবে একটা দলকে চেঞ্জ করে আর একটা দলে আপনি কিভাবে সভাপতি আছেন। একটা কথা মাথায় রাখতে হবে, যে হারমাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই হারমাদ আপনারা দেখেছেন যে আজকে এনআইএর জালে সেই শওকত মোল্লা শুধু ক্যানিং ভাঙড় নয়, গোটা জেলা জুড়ে যার হাতে শয় মানুষের রক্ত ঝরাতে লেগেছিল সেই শওকত মোল্লা। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্যানিং এর মুখে একটার পর একটা জায়গায় হানা দিয়ে প্রচুর আর্মস উদ্ধার হয়েছে। আপনারা দেখেছেন শেষ পরিস্থিতিতে ভাঙড়ে চালতেবেড়িয়া একটা গ্রামে, সেখানে বোম বাঁধতে গিয়ে স্পটে একজন মারা গেছে, 5-7 জনের হাত পা উড়ে গিয়েছিল, কিন্তু এখনো তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সেই কেসে এই শওকত মোল্লা হারমাদ মাচ্চোর সেই কেসে অ্যারেস্ট হয়েছে এনআইএর হাতে। আমরা ভাঙড় ক্যানিং নয়, গোটা বাংলার মানুষ অন্তত শান্তি পেয়েছে যে একজন হারমাদ, একজন খুনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভাঙড়ের মাটিতে তার সার্টিফিকেট দিয়ে গিয়েছিল, আজকে মুখ্যমন্ত্রীর ভাবা উচিত প্রাপ্ত। আজকে কেন তিনি শওকত মোল্লা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে গিয়ে আরাবুল ইসলাম সেদিন গুলি খাচ্ছিল, আজকের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা দল করেছে আজকে তৃণমূল কংগ্রেসে তারা জায়গা পায়নি। আজকে কিছু হারবাদ, কিছু তোলাবাজ, কিছু যারা সন্ত্রাসকারী আজকে এবার
এবারে 2026-এ আমি বলেছিলাম যে বাংলার মাটিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকবে না, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। আজকে এই অপদার্থ জানলো এই হারমত, আজকে এখানে বেশ কিছু তৃণমূলের হারমত, হয়তো তারা মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে, গান খুলে শুনে রাখুন। হারমতগিরি করে এলাকার সার্বিক উন্নয়ন না করে বোম বন্দুক নিয়ে লড়াই করা যায় না। আজকে একটার পর একটা হারমত তৃণমূলে আজকে লুট করেছে, কখনো ফেরির টাকা, কখনো সরকারি টাকা, কখনো সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে এই হারবাদ তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গেছে। আপনারা বলুন, সব্যসাচী দত্ত 3 বার দল শেষ করলো, লাস্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সার্টিফিকেট দিল যে সব্যসাচী আমাদের দলের একনিষ্ঠ কর্মী। আজকে দেখুন সব্যসাচীর ঘর থেকে কি পাওয়া যাচ্ছে, পার্থর বান্ধবীর ঘর থেকে পেয়েছিল, আর সব্যসাচীর বান্ধবীর কাছ থেকে সোনার পাহাড় উদ্ধার হচ্ছে। এটা জেনে রাখতে হবে এই অপরাধ নির্লজ্জদের। আজকে যারা মার খাচ্ছে কারা? আজকে যারা এলাকায় তোলাবাজি করেছে, এলাকায় সন্ত্রাস করেছে, মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আজকে আইএসএফ এর ছেলেরা, আপনারা জানেন ভাঙড়ে যেভাবে আইএসএফ এর ছেলেদের একটার পর একটা কেস দেওয়া হয়েছে। আজকে ক্যানিং পূর্বে হয়তো আমি হেরে গেছি, কিন্তু সেখানকার লড়াইয়ের মাঝি আরাবুল ইসলাম ছাড়েনি। একটা কেস যদি আইএসএফ এর নামে দিতে হয়, পাল্টা অন্যদের নামেও কেস দিতে হচ্ছে ক্যানিং এ। এটা পুলিশ প্রশাসন জানে যে আরাবুল ইসলামকে চটিয়ে কিছু করা যাবে না। আপনারা প্রতিদিন দেখেছেন পত্র পত্রিকার মিডিয়াতে কন্টিনিউ ভাঙড়ে বিজেপি আর তৃণমূল এক হয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা 1 ইঞ্চি মাটি সেখান থেকে আমরা সারিনি, এটা জেনে রাখতে হবে। আজকে যারা হারবাদ, যারা তোলাবাদ, তাই আজকে আমি বলতে চাই আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, আমাদের নেতা আব্বাস সিদ্দিকী, আজকে যাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা আইএসএফ এর যারা বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট আমরা যারা, তারা কিন্তু আমরা পরিষ্কার, আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমরা নওশাদ ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজান আব্বাস ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা লড়াই করছি। আজকে মনে রাখতে হবে, সিট আইএসএফরা বেশি না পেলেও নওশাদ ভাই একটা সিট পেয়েছে, সেটা ঠিকই, কিন্তু আমরা যারা প্রতিটা বিধানসভা থেকে আমরা লড়াই করেছি, আমরা কিন্তু আমাদের জায়গা পরবর্তীতে আমরা তৈরি করে নিতে পেরেছি, এটা এখন বুঝতে হবে। তাই আমরা চাই যে আমরা এই অপদার্থ তৃণমূল আর অপদার্থ বিজেপি, এই হারমত দুটো দলের বিরুদ্ধে আমাদের জীবন বাজি রেখে আমরা লড়াই করব। এই লড়াই আমরা কোনোভাবে পিছপা হব না, এটা মাথায় রাখতে হবে। আজকে আপনাদের মনে রাখতে হবে যে আমরা মানুষের জন্য লড়াই করব। পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের জন্য আমরা সব সময় লড়াই করব, জীবন বাজি রেখে লড়াই করব। আপনারা জানেন ক্যানিং এমন একটা বিধানসভা, ক্যানিং পূর্ব এমন একটা বিধানসভা, যে শওকত মোল্লা এসে ভাঙড়ে বলেছিল আমি সোনার ভাঙড় গড়ে দেবো, আর সেই শওকত মোল্লা ক্যানিং এর বিধানসভা, দুবার বিধানসভার বিধায়ক, 3 বার পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই শওকত মোল্লা কিন্তু ক্যানিং এ এক চুল সার্বিক উন্নয়ন করতে পারেনি। আজকে আপনারা গেলে ক্যানিং এর মাটিতে গেলে বুঝতে পারবেন, এখনো ছোট ছোট ঝুপড়ির মাজা দিয়ে একটা ফ্যামিলি একটা জরি খাটিয়ে আজকে তারা দিন আনে দিন খায়, দুবেলা তাদের পেটের ভাত চলে না। আর সেই জায়গা থেকে শওকত মোল্লার মতন একজন ক্রিমিনাল, হাজার হাজার কোটি টাকার, 100 কোটি টাকার মালিক, সে ওখান থেকে গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে। সেই শওকত মোল্লা আজকে শুধু জেলে বসে নয়, আমরা চাই ওর সাজা হোক। ওর সাজা হলে, ওর ফাঁসি হলে বাংলার মানুষ শক্তি পাবে।
আজকে গরিব মানুষের মুখের অন্ন। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় শওকত মোল্লার একজন স্ত্রী আছেন, একজন নয়, ওর 7 থেকে 8টা ওর স্ত্রী আছেন। আমি বলে দিতে পারি যে এখন বর্তমান ওর সাথে থাকে যে স্ত্রী, সেই স্ত্রীর নামে কয়েকশো বিঘে জমি, শুধু কোটি কোটি টাকা নয়। আমি বলেছি এনআইএ-কে, আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম গত পরশুর দিন যে ওনার ফ্যামিলি সবাইকে অ্যারেস্ট করুন। মেয়ের নামে লক্ষ লক্ষ টাকা, ছেলের নামে কোটি কোটি টাকা, 600 বিঘে জমি। আপনারা দেখেছেন যে ওখানে একটা খালের পরে, আপনারা দেখেছেন সরু খাল, এই সুতি খালের পরে 1 থেকে 150 বিঘে জমির একটা ওখানে মৌখালীতে অনন্য ফুলে আপনারা দেখেছেন, আমি গিয়েছিলাম সেখানে। আমি কিন্তু কারণ না বলে গিয়েছি, কিন্তু হাজারে হাজারে লোক আমার সাথে গিয়েছে। তাই মনে করতে হবে যে এই অপদর্থ নির্লজ্জ যারা আজকে, এদের গরিব মানুষের মায়া এরা কোনোদিন বুঝেনি। গরিব মানুষের, অসহায় মানুষের খাওয়া হচ্ছে না সেটা এরা দেখেনি। তাই আজকে মায়ের বেটায় তার ছেলে থেকে শুরু করে তার ফ্যামিলিরা কয়েকশো বিঘে জমির মালিক তারা। শওকত মোল্লা একদিন গল্প বলেছে মাছ চোরটা কেন হলো, নিজে বলেছে যে আমি এখন একটা দিন গেছে, আমি মাছ চুরি করে কাঁটায় নিয়ে বাড়িতে এসে তার মাছ বিক্রি করে আমার সংসার চলতো। তাই সেদিন ভাঙড়ের মাটিতেই বলেছিল, আপনারা দেখেছেন ভাঙড়েরই ছেলে এই মাছ চোর গল্পটাকে, মাছ চোর কাহিনীটাকে সেদিন একেবারে সুন্দর করে সাজিয়ে আজকে মানুষের কাছে তুলে ধরেছিল। তাই একজন শওকত মোল্লা গরিবের ছেলে, আর কয়েক বছরে 1000 কোটি টাকার মালিক, কয়েক বছরে 1000 কোটি টাকার মালিক। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী কেন শেষ হয়েছে, মুখ্যমন্ত্রীর বিচারিতা, মুখ্যমন্ত্রী মানুষের জন্য বিচার করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেনি, আজকে বাংলার মানুষের কথা তিনি ভাবেননি। শওকত মোল্লার মতন একজন ক্রিমিনালকে বলছে আমার যদি শওকত মোল্লার যদি সিকিউরিটি না থাকে আমার সিকিউরিটি দেবো। আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো তোমার সিকিউরিটিও একদিন থাকবে না। আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়েরও সিকিউরিটি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো তৃণমূল কংগ্রেস নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে কারা, যে কটা তোলাবাজ সেই কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে যদি আমরা এমএলএ না হতাম, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারত। আপনারা দেখেছেন জারাবুল ইসলামরা, আজকে যারা দুলাল অর্জুন সিংরা যারা বিভিন্ন দলে ঢুকে গেছে, আমি অন্য দলে ঢুকেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা 2007 সালে বিধানসভার ভিতরে ভেঙেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম থেকে চুলির মুঠো ধরে টানতে টানতে পাকা রাস্তায় ফেলে দেয়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ছুটে বিধানসভায় আসে। বিধানসভা অধিবেশন চলছে, সেই ইনকামিং টাইমে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে কাঁদতে বিধানসভায় ঢুকছে, আচার খেয়ে। যেন মানুষ, অসহায় মানুষরা যেরকম আচার খেয়ে পড়লে কান্নাকাটি করে মেয়েরা, উনি ঠিক সেইভাবে বিধানসভার গেটে আচার খেয়ে পড়ে কান্নাকাটি করছে। আমরা ছুটে বিধানসভা থেকে বেরিয়ে এসে দেখলাম, বললো দেখো আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে, চুলের মুঠো ধরে টানতে টানতে আমাকে ফাঁকা রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সেদিন আমরা ওনার কান্নাকে আমাদের কাছে একটা খুব খারাপ সম্মান লেগেছিল, তাই বিধানসভায় সেদিন আমরা ভাঙচুর করেছিলাম। 30 জন বিধায়ক আমরা বিধানসভা, গোটা বিধানসভা আমরা অবরুদ্ধ করে দিয়েছিলাম। তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের কথা মনে রাখে না। আজকে সাধারণ মানুষের কথা ভাবিনি। আজকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা। আজকে শুধু চাল চোর, চাকরি চোর, কয়লা চোর, শিক্ষা চোর, গরু চোর নয়, গোটা বাংলাটা আজকে এক শ্রেণীর মানুষের হাতে তুলে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই আজকে বুঝতে হবে আমাদের লড়াই কিন্তু দুটো। আমরা বিজেপির সাথে যেমন লড়াই করব,
সেই সাথে সাথে এই তৃণমূলের হারমাতদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। এই লড়াই জিতবে কে? আইএসএফ ছাড়া আবার কে? এটা মাথায় রাখতে হবে। তাই আমরা চাই আপনাদের মতন সৈনিক, আপনাদের মতন লড়ুকো মানুষ, আপনারা ডাক দিলে আপনারা ছুটে আসেন। তাই আপনাদের আমরা নয়নের মণি হিসাবে আজকে আইএসএফ এর কর্মীদের আমরা তাদের সম্মান দিতে চাই, আমরা তাদের মাথায় করে নিয়ে রাখতে চাই। তাই আজকে হাজারে হাজারে আইএসএফ এর কর্মীরা রাস্তায় যখন মিটিং হয়, আইএসএফ একটা ছোট মিটিং ডাকলে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়। তাই আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই লড়াই লড়বো, আমরা এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ের নেতৃত্ব দেবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানেরা। তার সৈনিক হিসাবে আমরা তাদের সাথে আমরা আছি। তাই আজকে মনে রাখতে হবে এই লড়াই, আজকে আমাদের পিয়ারুল ভাই হাড়োয়ায় যেভাবে লড়াই করছে, আরো লড়াই করতে হবে, আরো মানুষের কাছে পৌঁছতে হবে। আমার পাশে বিনেখা বিধানসভার যিনি আছেন, উনিও অত্যন্ত লড়াই দিয়েছে। আমি দেখছিলাম নওশাদ ভাই একদিন গিয়েছিল মালঞ্চে, হাজারে হাজারে মানুষ, সেখানে মানুষ পায়ে পা মিলিয়েছিল। আজকে ওনার বর্ডারে আমার একটা অঞ্চল আছে বাসন্তী বিধানসভায়, একটা ক্যানিং পশ্চিম বিধানসভায়, দুটো অঞ্চল পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমরা লড়াই করি। তাই আজকে আপনাদের বুঝতে হবে যে শুধু হাড়োয়া নয়, আমরা বিধানসভা পশ্চিম বাংলায় প্রতিটা ব্লকে ব্লকে আমাদের তৈরি হতে হবে, আমাদের লড়াই করতে হবে। যারা হারমাত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা স্বজন পোষণকারী, যারা অত্যাচারিত জুলুমকারী, যারা এই তৃণমূলের হারমাতদের চিহ্নিত করতে হবে। নতুন করে বিজেপিরা এসেছে, তারা তাদের লড়াই লড়তে হবে। আজকে তাই আপনাদের কাছে বলি যে আজকে যেখানে যেখানে আজকে এই আইএসএফ এর নেতৃত্বরা লড়াই করছে, সেখানে শুধু মায়েরা বোনেরাও বেরিয়ে আসছে। সেখানে হাজার হাজার মায়েরা, হাজার হাজার বোনেরা, তারাও রাস্তায় নেমে লড়াই করছে। তাই আজকে মনে করতে হবে, আপনাদের মনে রাখতে হবে, আপনারা আপনাদের সাথে আমরা আইএসএফ এর সমস্ত নেতৃত্ব যেখানে বলবেন, যেখানে ডাকবেন, আমরা হাজির হব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনাদের একটা কথা, যে আমরা যেভাবে লড়াই করি, যেভাবে মানুষ আমাদের সাথ দেয়, যেভাবে মানুষ আজকে হাজারে হাজারে মানুষ বেরিয়ে আসে, প্রতিটা জায়গায় আমাদের সেই লড়াই আমাদের জারি রাখতে হবে। আমি তাই বলছিলাম কালকে, কয়েকটা মানুষ, বিজেপির মানুষেরা, বিজেপির কর্মীরা আমার ওখানে একটা অঞ্চলে আমাদের ছেলেদের আক্রমণ করেছে। আমরা পৌঁছানোর আগে, আমি অন্তত ভাঙড় থেকে পৌঁছানোর আগে সেখানে শয় শয় মেয়েরা পুরো রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে। খবর শুনেছে জানাবুল ইসলাম আসছে, কাতারে কাতারে মায়েরা লাইন দিয়ে মিছিল করে সেই জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যথেষ্ট আমাদের কর্মীরা আছে, মায়ের আছে, বোনের আছে, ভাইরা আছে, ছোট যারা অল্প বয়সে, যারা 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা ম্যাক্সিমাম আমাদের সাথে আছে। আমরা লড়াইয়ে তাদের সব থেকে, তাদের যেভাবে মানসিকতা নিয়ে লড়াই করে, সেটা আমাদের প্রেরণা যোগায়, আমাদের সাহস যোগায়, আমাদের আনন্দ আমরা উপভোগ করি। তাই আজকে এই অটো স্ট্যান্ড, হাড়োয়া অটো স্ট্যান্ডে, এখানে বিভিন্ন শ্রমিক, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন অটো ইউনিয়নের ছেলেরা, আজকে তাদের একটাই কথা তাদের বলতে হয় যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। তাই আপনাদের এসআই নিয়ে বক্তব্য রেখেছে আমার এক ভাই, একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, আমাদের দল আইএসএফ এসআই নিয়ে ভাবছে, কোন দল ভাবছে না। যখন বিজেপি এর আগে অনেক কথা বলেছিল, তৃণমূলরা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক চাইছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে না, কিন্তু রাস্তায় প্রতিবাদ করছে এই আইএসএফ এর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আব্বাস ভাই, নওশাদ ভাইরা এই রাস্তায় নেমেছে। তাই মনে করতে হবে যে আমরা সব সময় আমরা রাস্তায় আছি,
আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ আমরা প্রতিরোধ করতে জানি। আমরা আপনারা আমাদের পাশে আছেন, আপনারা আগামী দিন থাকবেন। আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই হাড়োয়া, ভাঙড়, মিলেকা, ক্যানিং, রাজারহাট, নিউ টাউন সমস্ত জায়গা, এধারে বসিরহাট সমস্ত, আজকে হাসনাবাদ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সমস্ত কিন্তু আইএসএফ এর ছেলেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাই আগামী দিন আমি মনে করি যে এই প্রতিবাদ আমাদের সাথেই থাকবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে। অসহায় মানুষদের পাশে এই আইএসএফই থাকবে, খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে আইএসএফই থাকবে। আগামী দিন লড়াই হবে, এই লড়াই জারি থাকবে। তাই আপনাদের মনে রাখতে হবে যে নওশাদ ভাই, আব্বাস ভাইদের নির্দেশ আদেশ মাথায় নিয়ে আগামী দিন আমরা সবাই লড়াই করব এই বাংলার পরিবর্তন, এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে, এই 27 লক্ষ ভোটারদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে আইএসএফ, অন্য কোন দল লড়াই করবে না। তাই ভাবতে হবে আমরা মাঠে ঘাটে সমস্ত জায়গায় রাস্তাঘাটে আমরা আছি, প্রতিবাদের একটাই নাম নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান, এটা সবার মাথায় রাখতে হবে। তাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। ইনকলাব, 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 নওশাদ ভাইজান।